ওয়েলকাম টু এসআরএম এডুকেশন চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসআরএম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আমরা টিএস এলিয়টের খুবই একটি গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কবিতা নিয়ে হাজির হয়েছি, দ্য হলো ম্যান। হলো ম্যান কবিতাটি একটা পেসিমিস্টিক কবিতা। এটি সাধারণত নেগেটিভিটি দিয়ে শুরু হয়েছে, আবার নেগেটিভিটি দিয়ে শেষ হচ্ছে। টিএস এলিয়ট প্রথম বিশ্বযুদ্ধোত্তর অবস্থায় এই কবিতাটি লেখেন। এই সময়ই তার পার্সোনাল লাইফের কিছু প্রবলেম চলছিল, আবার তার রিলিজিয়াস লাইফটাও কিছুটা ডিভাস্টেশন হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ইউরোপিয়ানদের যে জীবনযাত্রা বিপর্যয় হয়ে পড়েছিল, তার প্রতিচ্ছবি এই কবিতার মধ্যে আমরা দেখতে পাব। মানুষের জীবনের অবস্থা, সেই সময় মানুষের মধ্যে সাইকোলজিক্যাল ইনার্সিয়া হয়ে পড়েছিল, অনেকটা যে আলফ্রেড প্রুফর্কের মতো। নিজের এক্সিস্টেন্সটাই তারা খুঁজে পাচ্ছিল না, সম্পূর্ণ সাইকোলজিক্যাল ডিসব্যালেন্স হয়ে পড়েছিল। এবার আমরা এর পাবলিকেশনের কথাটা একটু বলে নিই, যে কবিতাটি দ্য ওয়াস্টল্যান্ডের ঠিক 3 বছর পরে পাবলিশ হয়। দ্য ওয়াস্টল্যান্ড 1922 সালে পাবলিশ হয়েছিল, আর এটি হয় 1925 সালে। এই কবিতাটি অনেকগুলো টুকরো থাকলেও এর মধ্যে কিছু ফ্র্যাগমেন্টারি কম্প্যাক্টনেস এই কবিতাতে আছে। টুকরো টুকরো পরে একটা কম্প্যাক্ট এক জায়গায় করে কবিতাটিকে পাবলিশ করা হয়। এবার আমরা চলে যাব কবিতার টাইটেলে। টাইটেলটা দেখো, দ্য হলো ম্যান। হলো ম্যান এই টাইটেলটা দুটি কবিতা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ টিএস এলিয়ট দুটি কবিতা থেকে টাইটেলটাকে ধার করেছেন। প্রথম হচ্ছে উইলিয়াম মরিসের লেখা দ্য হলো ল্যান্ড, আর দ্বিতীয় রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা দ্য ব্রোকেন ম্যান। তাছাড়াও এই টাইটেলটা মেনশনও পাওয়া যায়, যে হলো ম্যানের উল্লেখটা শেক্সপিয়ারের জুলিয়াস সিজারের মধ্যে রয়েছে। জুলিয়াস সিজারে একটা ক্যারেক্টার আছে ব্রুটাস। তিনি অনুভব করছেন যে হলো ম্যানরা ঠিক কীরকম ইনএক্সপিরিয়েন্সড ঘোড়ার মতো, ইনএক্সপিরিয়েন্স হর্সেস হু ফেল ইন ট্রেল অফ রেসিং কম্পিটিশন। এই কবিতায় হলো ম্যানরা কীরকম না, হলো ম্যানরা হচ্ছে আনফিলিং, যাদের কোনো অনুভূতি নেই, ইনঅ্যাক্টিভ, লাইফলেস। এই কোয়ালিটিগুলো, ইনঅ্যাক্টিভ, আনফিলিং, লাইফলেস, এগুলো ঠিক যেন মডার্ন ওয়ার্ল্ডের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। তাহলে আমরা টাইটেল সম্বন্ধে জেনে গেলাম, টাইটেলটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটাও বুঝতে পারলাম, দুটো কবিতা থেকে। এবার আমরা চলে যাব এপিগ্রাফ। এখানে দেখো এপিগ্রাফ রয়েছে, একটা হচ্ছে মিস্টার ক্রুজ হি ডেড, আর একটা এ পেনি ফর দ্য ওল্ড গাই। দুটো এপিগ্রাফ। তাহলে এপিগ্রাফটা কি সেটা একটু জেনে নিই। এপিগ্রাফ ইজ এ ফর্ম অফ পোয়েম, কোটেশন অর সেন্টেন্স দ্যাট ইজ প্লেসড অ্যাট দ্য বিগিনিং অফ লিটারারি পিস। এপিগ্রাফ কোনো একটি লিটারারি পিসের প্রথমেই, সেটা একটা কোটেশন হতে পারে, কোনো কবিতা হতে পারে, বা সেন্টেন্স হতে পারে। এই কবিতা, সেন্টেন্স বা কোটেশন, এটাই কবিতার বিষয়বস্তুটা বলে দেয়। অর্থাৎ এপিগ্রাফ হচ্ছে কোনো একটা লিটারারি পিসের নিচড়। বোঝা গেল এপিগ্রাফ কি? এবার আমরা এপিগ্রাফ সম্বন্ধে বলি। মিস্টার ক্রুজ হি ডেড, এটা নেওয়া হয়েছে সাধারণত কনরাডের লেখা নোভেল দ্য হার্ট অফ ডার্কনেস থেকে। এখানে মার্লো বলে একটা ক্যারেক্টার, সে এসে রিপোর্ট করছেন যে মিস্টার ক্রুজ মারা গেছে। আর মিস্টার ক্রুজ কি ছিল? একজন কলোনিয়াল এজেন্ট ছিল। তিনি ছিলেন খুব হার্শ এবং ভায়োলেন্ট, এবং তিনি যে মারা গেছেন এই রিপোর্টটা এসে বলছেন। এখানে এলিয়টের মতে তিনি বলতে যাচ্ছেন যে যেহেতু মিস্টার ক্রুজ একজন খুব ভায়োলেন্ট পার্সন ছিলেন, হার্শ পার্সন ছিলেন, টিএস এলিয়ট বলতে চাচ্ছেন তুমি যদি ভালো কাজ নাও করতে পারো, কিছু অন্তত কাজ করো, অর্থাৎ ইনঅ্যাক্টিভ থেকো না,
প্যারালাইজড হয়ে যেও না, আইডলনেসের মধ্যে থেকো না। এই জন্য এলিয়ট বলছেন, ইট ইজ বেটার টু ভায়োলেন্ট অ্যান্ড ইভিল দ্যান টু বি ইনঅ্যাক্টিভ অ্যান্ড ডেড লাইক দ্য হলোম্যান অফ টুডে। মানে বর্তমানে হলোম্যানের মতো ওইভাবে ইনঅ্যাক্টিভ থাকার থেকে ওই মিস্টার ক্রুজের মতো নটোরিয়াস পার্সন অনেক ভালো। মানে কিছু কাজ অন্তত করো, আইডলনেসের মধ্যে থেকো না। এবার দ্বিতীয় এপিগ্রাফটা হচ্ছে এ পেনি ফর দ্য ওল্ড গাই। পেনি ফর দ্য ওল্ড গাই, এখানে গাই ফাওকিসের কথা বলা হচ্ছে। তিনি একজন হচ্ছেন মানে নটোরিয়াস ক্যাথলিক। তিনি কি করেছিলেন, একসময় ব্রিটিশ পার্লামেন্ট উড়িয়ে দেওয়ার, অর্থাৎ বোম বাস্টিং করে সেই পার্লামেন্ট হাউসটাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন এবং তিনি ধরা পড়েন এবং তাকে কি করা হয়, অ্যারেস্ট করা হয় এবং পরে ফাঁসিয়ে দেওয়া হয়। এবং এই স্মৃতির উদ্দেশ্যে 1605 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর ছেলেরা কি করে, একটা কুশপুত্তলি তৈরি করে। কার? ওই গাই ফাওকিসের। এবং সেই কুশপুত্তলিরা কি করে, পোড়ানো হয়। এখানে ওই যে কুশপুত্তলি, সেই কুশপুত্তলিটার সঙ্গে মডার্ন ম্যানের তুলনা করা হচ্ছে। Here the Eliot suggests that the hollow men of today are like the effigy of Guy Fawkes, which is stuffed with straw and burned by the children. যাকে কি করা হয়, ওই এফিজিস তৈরি করে তাকে ভুসি ভরা, খড় ভরা স্টাফটের মতো, যেন সাধারণত এই মডার্ন মেনরা, অর্থাৎ বর্তমান পৃথিবীর মানুষরা ঠিক ওই এফিজিস মতো, ওই কুশপুত্তলির মতো, যার নিজস্ব কোনো অস্তিত্বই নেই, যেন স্টাফড, ভুসি পড়া, ভেতরটা ফাঁকা, কোনো বুদ্ধিদীপ্ত কোনো জিনিস নেই। হ্যাঁ, সব পার্ট একটা জিনিস, ঠিক যেন কাকতাড়োয়ার মতো। তাহলে দুটো এপিগ্রাফ আমরা বুঝতে পারলাম, মিস্টার ক্রুজ হি ডেড, আর কি এ পেনি ফর দ্য ওল্ড গাই। এবার আমরা কবিতায় চলে যাব। ফার্স্ট লাইন দেখো, উই আর দ্য হলো ম্যান, উই আর দ্য স্টাফড ম্যান। আমরা হচ্ছি ফাঁপা, অন্তঃসার শূন্য মানুষ। আমরা যেন ঠাসা, ভুসি দ্বারা ঠাসা মানুষ। তাহলে কীরকম? উই আর দ্য হলো ম্যান, উই আর দ্য স্টাফড ম্যান। আমরা হচ্ছে ফাঁকা, অন্তঃসার শূন্য মানুষ, আর আমরা হচ্ছে যেন ঠাসা, ভুসি দ্বারা ভরা মানুষ। এখানে উই বলতে কাদের কথা বলা হচ্ছে? এখানে উই বলতে ওই প্রথম বিশ্বযুদ্ধোত্তর মানুষের কথা বলা হচ্ছে। ওই সময়কার মানুষের মানসিক অবস্থার কথা বলা হচ্ছে, তারা সাইকোলজিক্যাল ইনার্শিয়া। তারপর লাইন দেখো, লিনিং টুগেদার, হেড পিস ফিল্ড উইথ স্ট্র। আমরা যেন একে অপরের উপর ভর দিয়ে আছি। উই আর লিনিং টুগেদার, আমরা একে অপরের উপর কি করে আছি? ভর দিয়ে আছি। হেড পিসেস ফিল্ড উইথ স্ট্র, আমাদের মাথাতে যে শুকনো ঘাসে পরিপূর্ণ। আমরা হেড পিসেস, অর্থাৎ দেখো এখানে পিস বলা হচ্ছে মানে টুকরো টুকরো। এখানে মডার্ন মেন আর পার্ট অফ হোল, মডার্ন মেন আর পার্ট অফ হোল, নট এ কমপ্লিট হোল। একটা পরিপূর্ণ অবয়ব নয়, টুকরো টুকরো দিয়ে একটা অবয়ব। মানে একটা কমপ্লিট হিউম্যান বিংস হতে গেলে, একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে তাকে অ্যাক্টিভ হতে হবে, তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে, তার ক্রিয়াকলাপ থাকবে, তার সামাজিক কিছু গুণ থাকবে, মানুষের উপকার থাকবে, সমাজের প্রতি কিছু অবদান থাকবে। এই সমস্তগুলো থাকলে সে একটা কমপ্লিট মানুষ, কমপ্লিট হোল। আর যদি শুধু নিজেরটাকেই বোঝে আর অন্য কিছু বুঝতে পারে না, অপরকে সাহায্য করতে পারে না, শুধু নিজের পেট ভরলেই ঠিক আছে, এই ধরনের মানুষগুলোকে বলা হয় পার্ট অফ হোল। তার মানে একটা মানুষ, প্রকৃত মানুষ হতে গেলে তার যে গুণগুলো থাকা দরকার, সেই গুণগুলো যদি না থাকে তাহলে সেটাকে বলা হয় পার্ট অফ হোল। ঠিক এখানে হেড পিসটাকে যেরকম বলা হচ্ছে।
যেমন একটা কাকতাড়ুয়া কেমন হয়, টুকরো টুকরো অংশ দিয়ে তৈরি হয়, ঠিক সেই কথাটাই এখানে বলা হচ্ছে। তারপরেই কি বলছে দেখে, অ্যালাস হায় আওয়ার ড্রাইড ভয়েস হোয়েন উই হুইসপার টুগেদার আর কোয়াইট অ্যান্ড মিনিংলেস। হায় আমাদের আওয়াজটা শুকনো, আওয়ার ড্রাইড ভয়েস আমাদের আওয়াজটা শুকনো, হোয়েন উই হুইসপার টুগেদার আমরা যখন হুইসপার মানে ফিসফিস করে আওয়াজ করি, আমরা যখন একসঙ্গে ফিসফিস করি, হুইসপার টুগেদার অর্থাৎ আমরা যখন কথা বলি, আর কোয়াইট অ্যান্ড মিনিংলেস সেটা শান্ত এবং অর্থহীন। অর্থাৎ আমরা যে কথাই বলি না কেন, কোনো উদ্দেশ্যহীনভাবে কথা বলি, আমাদের কথার মধ্যে না থাকে কোনো যুক্তি, না থাকে কোনো তাৎপর্য, আর না থাকে কোনো লক্ষ্য, আমরা উদ্দেশ্যহীনভাবে কথা বলে চলি। এই জন্য কি রকম কথাটা আমাদের যে মিনিংলেস, অ্যাজ উইন্ড ইন ড্রাই গ্রাস, যেন শুকনো ঘাসের উপর দিয়ে বাতাস বয়ে যাওয়ার আওয়াজ। or rat's feet over broken glass in our dry cellar, অথবা ইঁদুর যদি ভাঙা কাঁচের উপর দিয়ে দৌড় করানো হয়, ইঁদুর যদি ভাঙা কাঁচের উপর দিয়ে দৌড়ে যায়, কোথায়? ইন আওয়ার ড্রাই সেলার। ড্রাই সেলার বলতে এখানে বাড়ির বেসমেন্টের কথা বলা হচ্ছে। অর্থাৎ বিদেশে যে বাড়িগুলো আছে, বাড়ির নিচেই যে অংশে একটা ফাঁকা ঘর থাকে, গ্যারেজ রুমের মতো কিছু রাখা হয় অনেক কিছু, তো সেখানে অন্ধকারে ইঁদুর যখন ভাঙা কাঁচের উপর দিয়ে দৌড়ে যায়, কোনো বেসমেন্টের ভিতরে যেন কাঁচের উপর দিয়ে যেমন ইঁদুর দৌড়ে যায়, ঠিক যেন সেরকম আওয়াজ। তারপরে দেখো, শেপ উইদাউট ফর্ম, শেড উইদাউট কালার। শেপ উইদাউট ফর্ম, শেড উইদাউট কালার মানে তাদের আকারে কোনো গঠন নাই। শেপ উইদাউট ফর্ম মানে ফর্ম ছাড়াই, কোনো রকম গঠন ছাড়াই তাদের আকৃতি। আর শেড উইদাউট কালার, আর রংটাও যেন নেই, যেন পেল, বিবর্ণ। ঠিক সিমেট্রি মানে তাদের মধ্যে কোনো প্রতিসমতা নেই, সামঞ্জস্য নেই। প্যারালাইজড ফোর্স, গেস্টার উইদাউট মোশন, যেন অবশ হয়ে গেছি। আমরা কি হয়ে গেছি? যেন অবশ হয়ে গেছি। প্যারালাইজড ফোর্স, যেন অবশ হয়ে গেছি। আর গেস্টার উইদাউট মোশন, অঙ্গভঙ্গির কোনো যেন মোশন নাই। আমরা অঙ্গভঙ্গ করছি মানে আমাদের কি রয়েছে? যেন চলন আছে, আমাদের কোনো গমন নাই। একই জায়গায় যেন বসে কি করছি, চলছে, কিন্তু আমরা স্থানান্তরিত হতে পারছি না। তাহলে গেস্টার উইদাউট মোশন, আমাদের অঙ্গভঙ্গি রয়েছে, কোনো মোশন নাই। তারপরে দেখো, দোজ হু হ্যাভ ক্রসড উইথ ডিরেক্ট আইজ টু দ্য ডেপথস আদার কিংডম। দোজ হু হ্যাভ ক্রসড, যারা ক্রস করে গেছে। এখানে ক্রস কি করেছে? মৃত্যুর পর যে নদীটা ক্রস করতে হয়, সেই নদীটা উল্লেখ হচ্ছে স্টিক্স নদী। অর্থাৎ যারা ওই মানে আদার্স কিংডমে, ডেথস আদার্স কিংডম, ডেথস আদার্স কিংডম বলতে ওই জায়গাতে বোঝানো হচ্ছে, যে জায়গাটা মানে মানুষ মৃত্যুর পর পৌঁছায়। মৃত্যুর পরে মানুষ যে জায়গায় পৌঁছায় সেটাকে বলা হচ্ছে ডেথস আদার কিংডম। অর্থাৎ সরাসরি যারা পরকালে চলে গেছে, অ্যাকচুয়ালি সরাসরি যারা উইথ ডিরেক্ট আইজ, সরাসরি যারা পরকালে চলে গেছে। রিমেম্বার আস ইফ অ্যাট অল, নট অ্যাজ লস্ট
violent soul, but only as the hollow man, the stuffed man. যারা সরাসরি পরকালে চলে গেছে তারা যদি আমাদের মনে করে তবে আমাদের আত্মাটা নিয়ে তারা কিছুই যেন ভাবে না। Remember us, if at all, not as lost, violent soul, but only শুধুমাত্র ওই তারাই as the hollow man, the stuffed man. তারা কারণ হচ্ছে আমরা hollow man, আমরা stuffed man। অর্থাৎ যারা সাহস করে যারা ওই নদী পারাপার করার দায়িত্ব রেখেছে অর্থাৎ ফেরিম্যানরা, অর্থাৎ যাদের চোখের উপর চোখ রেখে তাদের আত্মাটা ইহজগৎ থেকে পরকালে চলে গেছে, সেই সমস্ত মানুষরা অর্থাৎ যারা পৃথিবীতে অতিক্রম করে তারা চিরন্তন এক জায়গায় পৌঁছে গেছে অর্থাৎ পরকালে চলে গেছে, তারা এই মডার্ন ম্যানদের কথা ভাবেই না। কারণ খুব তুচ্ছভাবে আমরা মডার্ন ম্যানরা ওই ফেরিম্যানের চোখের দিকে সরাসরি তাকাতেও ভয় পাই। আর তারা ডিরেক্ট চোখে চোখ রেখে তারা পেরিয়ে গেছে। ওই যারা পেরিয়ে গেছে তারা আমাদের কথা ভাবেও না। কারণ কি? আমরা মডার্ন ম্যান, আমরা স্টাফড ম্যান, আমরা হলো ম্যান, আমরা স্টাফড ম্যান। তাহলে প্রথম স্ট্যাঞ্জাটা বুঝতে পারলে এবার আমরা চলে যাব দ্বিতীয় স্ট্যাঞ্জায়। দ্বিতীয় স্ট্যাঞ্জাটা একটু দেখে নিই। Eyes I dare not meet in dreams, in death's dream kingdom. এখানে in death's dreams kingdom বলতে it's referred to the other world where man goes after physical death. Death's dream kingdom মানে মানুষের মৃত্যুর পর, তাদের দৈহিক মৃত্যুর পর তাদের আত্মাটা যে জগতে চলে যায় সেই জগৎটার কথা বলা হচ্ছে। Eyes I dare not to meet in dreams in death's dream kingdom. These do not appear. আমি তার চোখের দিকে তাকাতে পারছি না। কার চোখের দিকে? মানে ভগবানের চোখের দিকে বা ফেরিম্যানের চোখের দিকে। ওই যে বলেছিলাম যে আগে টিক্স নদী যে পার করে সেই ফেরিম্যান অথবা ভগবান, যেটাই তুমি বোঝো না কেন। মানে মডার্ন ম্যানের অবস্থাটা এমনই যে এখানে যারা ভালো মানুষ হয় গুডম্যান, তারা যাবে হেভেন, যারা ব্যাডম্যান তারা যাবে হেল, যাদের মধ্যে গুড এবং ব্যাড দুটোই কোয়ালিটি আছে তারা যাবে পার্গেটরি, আর যারা হলো ম্যান তারা যাবে লিম্বো। অর্থাৎ কোথায় যাবে? যেন তারা স্বর্গ এবং নরকের মাঝখানে পড়ে থাকবে। কারণ এদের তো কোনো কর্মক্ষমতা ছিল না, এরা তো কিছু কাজ করেনি, কর্ম করেনি, অর্থাৎ এরা যেন ভগবানের আওতাভুক্ত নয়। Such men are excluded from the scheme of God's providence. Such men are excluded from the scheme of God's providence. এরকম মানুষ হচ্ছে মানে ভগবানের প্রভিডেন্স থেকে একদম বহিষ্কৃত। তাহলে দেখো মডার্ন ম্যানটা কি ভয় পাচ্ছে? The eyes I dare not meet. আমি তার চোখের দিকে তাকাতে পারছি না। In death's dream kingdom, ওই ডেথস ড্রিম কিংডম বলতে ওই পরকালের যারা থাকে তাদের জন্য। কারণ কি? These do not appear. এটা কোনো ভালো কাজ করা সেটা করতে পারিনি, বা একটা কোনো ভালো কাজ সেটাও আমি করতে পারিনি। Their eyes are sunlight on broken column. There is a tree swinging and voices are in the wind singing.
মোর ডিস্ট্যান্স অ্যান্ড মোর সলেম দেন এ ফেডিং স্টার। কীরকম কি করেছি? আমি প্যারালাইজড মানুষের মতো, আমি কি করছিলাম যেন, কোনো একটা প্যারালাইজড মানুষের মতো কি করছিলাম? দ্য আইজ আর সানলাইট অন এ ব্রোকেন কলামস, কোনো ভাঙা কলামের উপর রোদ পড়া দেখেছি। আর কি দেখেছি? ইজ এ ট্রি সুইঙ্গিং, গাছের দোল খাওয়া দেখেছি। আর কি দেখেছি? অ্যান্ড ভয়েস আর ইন দ্য উইন্ড সিঙ্গিং, এবং বাতাসের শব্দ সেটা শুনেছি, বাতাসের শব্দ শুনেছি। মোর ডিস্ট্যান্স অ্যান্ড মোর সলেম দ্যান এ ফেডিং স্টার। আর যারা, তাদের অবস্থাটা তো ঠিক পশ্চিম দিগন্তে যখন সূর্য ডুবে যায়, তার ম্লান হয়ে যায়, ঠিক সেই রকম তাদের অবস্থাটা কীরকম, অর্থাৎ মডার্ন ম্যানের অবস্থাটা কেমন, ঠিক ওই রকম ফেডিং স্টারের মতো, অর্থাৎ ম্লান হয়ে যাওয়া নক্ষত্রের মতো। এখানে স্টার বলতে সূর্যের কথা বলা হচ্ছে। পশ্চিম দিগন্তে যখন সূর্য ডুবে যায় আর ম্লান হয়ে যায়, ঠিক সেই রকম। লেট মি বি নো নিয়ারার ইন দ্য ডেথস কিংডম, লেট মি অলসো ওয়ার। তারা তো মৃতপ্রায়। লেট মি বি নো নিয়ারার ইন ডেথস ড্রিম কিংডম। তারা তো মৃতপ্রায়, তবুও মরতে ভয় পাচ্ছে। তারা মৃতপ্রায়, তবুও মরতে ভয় পাচ্ছে। কি করছে? যেন মরতে ভয় পাচ্ছে। ইন ডেথস ড্রিম কিংডম, লেট মি অলসো ওয়্যার সাচ ডেলিবারেট ডিসগাইজ। তারা আবার ছদ্মবেশ নেবে। তারা কি করবে? সাচ ডেলিবারেট ডিসগাইজেস, ছদ্মবেশ নেবে। কিরকম? র্যাটস কোট, ক্রস স্কিন, ক্রস স্টেপ ইন এ ফিল্ড, বিহেভিং অ্যাজ দ্য উইন্ড বিহেভস নো নিয়ারার। তারা ছদ্মবেশ নেবে ইঁদুরের ছাল, কাকতাড়োয়ার মতো। ইঁদুরের ছাল পরবে অথবা কাকতাড়োয়ার মতো ছদ্মবেশ নেবে। আর কি হবে? বিহেভিং অ্যাজ দ্য উইন্ড বিহেভস, বাতাস যেরকম তাদেরকে দোলাবে তারা সেরকম দুলবে, অর্থাৎ যেদিকে বাতাস বয়ে যাবে সেদিকে দুলবে। অর্থাৎ মডার্ন মানুষরা, আধুনিক পৃথিবীর মানুষরা, তাদের নিজস্বত্ব বলে কিছু থাকবে না। তাদেরকে যেদিকে বলবে সেদিকেই তারা যাবে। তাদের মধ্যে ভালো মন্দের, ভালো খারাপের বিচার বিবেচনা থাকবে না। কোনটা ভালো কোনটা খারাপ তারা বুঝতে পারবে না। তাদেরকে যেদিকে নিয়ে যাওয়া হবে সেদিকেই যাবে। ঠিক যেমন বাতাস একটা কাকতাড়োয়াকে যেদিকে নিয়ে যায়, ঠিক তারা যেন সেই দিকেই যায়। নট দ্যাট ফাইনাল মিটিং ইন দ্য টুইলাইট কিংডম, নট দ্যাট ফাইনাল মিটিং দ্য টুইলাইট কিংডম। এখানে কি করছে? তারা ভয় পাচ্ছে। কিসের ভয় পাচ্ছে? মৃত্যুর ভয়। দে আর অ্যাফ্রেড অফ দেয়ার মিটিং, দে আর অ্যাফ্রেড অফ দেয়ার মিটিং উইথ ডেথ। দ্য টুইলাইট কিংডম রেফার্স টু দ্য প্লেস বিটুইন পার্গেটরি অ্যান্ড দ্য প্যারাডাইস। এখানে টুইলাইট কিংডমটা হচ্ছে পার্গেটরি এবং স্বর্গে, প্যারাডাইসের মাঝখানে অবস্থা, এই জায়গাটা। রেফারেন্সটা ঠিক যেন এরকম, দ্য আইডিয়া ইজ দ্যাট দ্য হলোম্যান আর স্কেয়ার্ড অফ ডেথ। হলোম্যানরা মৃত্যুকে ভয় পাচ্ছে। দো দেয়ার লাইফ ইজ অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড, যদিও তাদের জীবনটা খারাপ অথবা ভালো। দ্যাট অফ ডেথ, মৃত্যুর থেকেও। অর্থাৎ তারা তো মৃতপ্রায়, তারা মৃতপ্রায়, খারাপ বা ভালোর মধ্যে আছে, তাদের কোনো সমস্যা নেই বা তারা কিছু বোঝেও না, অথচ তারা মৃতপ্রায়, অথচ তারা কি করে? মৃত্যুকে ভয় পায়। এখানে টুইলাইট কিংডম বলতে এখানে বোঝানো হচ্ছে ওই জায়গাটা, অর্থাৎ
পার্গেটরি এবং প্যারাডাইসের মাঝখানে যে জায়গাটা, যেখানে দান্তে একটা রেফারেন্স দিয়েছিল যে হোয়াট দান্তে ওয়াজ টু মিট বিট্রেস, বিট্রেসের সঙ্গে দান্তে যেখানে কি করেছিল, সাক্ষাৎ করেছিল। আমি আর পড়ালাম না, আজকে এই পর্যন্তই। বাকি 3টে স্ট্যাঞ্জা সেটা আমি পরের ভিডিওতে ডিসকাস করব, ভিডিওর অনেক লম্বা হয়ে যাচ্ছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কি করবে, আমাকে কমেন্ট করবে। আর যদি ভিডিওটা উপকার মনে হয় তাহলে তোমরা কি করবে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।